বৈশাখের বৈঠকি আড্ডায় আবার আপনাদের স্বাগত জানালাম। মনোময়দা, পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা জানাই তোমায়। নমস্কার, তোমাদের সকলকে আমারও শুভেচ্ছা, এবং যারা আকাশবাণী শুনছেন এফএম গোল্ড তাদের প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। মনুমাদা, একটা প্রশ্ন প্রথমেই করে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, আজকের এই পয়লা বৈশাখ আর শৈশবের পয়লা বৈশাখ, এই দুটোর মধ্যে তফাৎ কি খুঁজে পাও? আসলে শৈশবটা একটা এমন মনের অনুভব, যে অনুভবের সঙ্গে অন্য কোনো কিছুকে মেলাতে পারি না আমি। তার কারণ আমার শৈশব যদি আমি মনে করি, আমরা যেমন ছোটবেলায় এমনভাবে দিন কাটাতাম খেলাধুলো করে, ফুটবল, ক্রিকেট, সাঁতার কাটা, মানে খেলার এমন কোনো সেগমেন্ট নেই যেগুলো হতো না ছোটবেলায়, খেলতাম না আর কি। কি ছেলে কি মেয়ে নির্বিশেষে একসঙ্গে আমরা খেলাধুলো করতাম। তো যার জন্য আমার কাছে শৈশবটা একদম স্পেশাল, খুব মিস করি এই জায়গায়, মানে এই মধ্য বয়সে এসে খুবই মনে পড়ে আমার ছোটবেলার কথা। ছোটবেলার যে শৈশব ছিল, সেখানে পয়লা বৈশাখের আগের দিনের একটা খুব ইন্টারেস্টিং দিন ছিল, কি না, হালখাতা। সেই হালখাতা করার জন্য আমরা বিভিন্ন দোকান ভিজিট করতাম, যেতাম আর কি। সেই দোকানে যাওয়ার প্রধান কারণ ছিল শরবতটা খাবো বলে। তার কারণ তখনকার দিনের এখনকার দিনের মতন এত বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস তো আসেনি। তখন ওই একটা শরবত হতো, সেই শরবতটা খাওয়ার অসম্ভব লোভ ছিল। এই শরবত খাওয়ার দিন আসলেই বুঝতাম যে পরের দিন পয়লা বৈশাখ আর কি। এই জন্য পয়লা বৈশাখটা একটা খুব বড় স্মৃতি। এবং তার সঙ্গে সঙ্গে সোনার দোকানে বা কোনো বেডিং স্টোরসে বাইরে সব চেয়ার পেতে হালখাতা হতো, সেখানে মিষ্টির প্যাকেট এবং এই শরবত। এইটা ছিল একটা শৈশবের পয়লা বৈশাখের অভিজ্ঞতা। আর একটা যেটা ছিল, আমি যে এলাকায় থাকতাম সেখানে পয়লা বৈশাখের দিন ভোরবেলা থেকে ওয়ান ডে ফুটবল হতো, টুর্নামেন্ট। হ্যাঁ, সেই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট মানে হচ্ছে প্রথম খেলা শুরু হতো ভোর 6:30 কি 7টায়। তা এই বৈশাখ মাস, এবং সেই সময় বৈশাখ মাসে গরম তো তখনও ছিল, এবং সেই গরমে যখন সকালবেলা উঠে মাঠে যাচ্ছি, তখন একটা খুব সুন্দর হালকা ঠান্ডা লাগছে। সেই যে অনুভব, সেই অনুভবটা অদ্ভুত আমার মনের কাছে থাকে। এবং সারাদিন ব্যাপী যে ওয়ান ডে টুর্নামেন্ট ফুটবলের, সেটা খুব এনজয় করতাম, ছোট বড়রা মিলে একসঙ্গে হতাম। সেই যে একসঙ্গে হওয়াটা এখন বড্ড মিস করি। এখনকার দিনে এই একসঙ্গে হওয়াটাই খুব সমস্যা। তার কারণ আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে কেউ কারোর সঙ্গে যোগাযোগও করি না, দেখাও করি না। এটা খুব কষ্টের জায়গা আর কি। আর পয়লা বৈশাখে গান বাজনা নিয়ে কোনো স্মৃতি? মানে পয়লা বৈশাখ মানে একটা বিভিন্ন জায়গায় নববর্ষের বিশেষ কোনো অনুষ্ঠান। না, সেটা তো পরবর্তীকালে তো হয়েছেই, কিন্তু আমার শৈশবে তো তখন তো খুব বিশেষ যে অনুষ্ঠান করতে যাচ্ছি তা তো নয়। শৈশবটা আমার কেটেছে ভীষণভাবে শিক্ষার মাধ্যমে, বিশেষত সঙ্গীত শিক্ষা। কারণ আমার বাবা টিচার ছিলেন। ইনফ্যাক্ট আজকে আকাশবাণীতে ঢোকার সময় মনে হলো আমার বাবার কথা খুব মনে পড়ছিল। বাবার হাত ধরেই আকাশবাণীতে আসা। তো বাবা সবসময় আমাকে বলতেন, তুই খুব মন দিয়ে গান কর। পড়াশোনার উপর যে খুব চাপ দিয়েছেন জীবনে কোনোদিন হয়নি, কিন্তু আমার দাদারা, আমার দিদি, প্রত্যেকেই কিন্তু পড়াশোনার জন্য বাবা খুব বকাবকি করতেন, খুব বেশি করে পড়াশোনা করাতেন, কিন্তু আমাকে বলতেন যে তুই 30 পেয়েই পাশ কর, কিন্তু গানটা তুই ভালো করে গা। হ্যাঁ, এইটা আমার জীবনের খুব পরম প্রাপ্তি, যে বাবা কোনোদিন আমাকে পড়াশোনার জন্য চাপ দেননি। বাবা নিজে লিটারেচার পড়াতেন। তো গানটা হতো কি, সারাদিনই আমাদের বাড়িতে কখনো না কখনো গান হচ্ছে। তার কারণ আমার বাবা নিজেও রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন, সুকুমারের কাছে গান শিখেছেন দীর্ঘদিন, মা রত্নেশ্বর বাবুর কাছে গান শিখতেন। সঙ্গীতটা সবসময় হতো, আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানের চর্চা আমাদের বাড়িতে বেশি ছিল, যেহেতু বাবা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। সেইটা দিয়ে চলতে চলতেই সারাদিনই গান হতো। আর পয়লা বৈশাখের দিন বলে স্পেশাল খুব গানের ব্যাপার হতো সেটা কিন্তু নয়। হ্যাঁ, যেটা হতো হচ্ছে সবসময় গান হতো, হয়তো আগের দিনে আমরা গান বাজনা করেছি বা পয়লা বৈশাখের দিনও গান বাজনা করেছি, কিন্তু সেটা ফাংশন ওরিয়েন্টেড নয়। হ্যাঁ, সেটা গান বাজনা ঘরোয়া, ঘরের মধ্যে গান হচ্ছে, আমি গাইছি, তখন আমার গলা ভাঙেনি, আমার মেয়েদের মতন গলা। হ্যাঁ, আমার দিদি গাইছে, আমার দাদারা তবলা বাজাচ্ছে, বাবা গাইছেন, মা গাইছেন, এটা হতো একসঙ্গে।
তা সেটাই সেইভাবে উদযাপন হতো পয়লা বৈশাখটা। দাদা, তাহলে আজকে সকালের উদযাপনটাও হয়ে যাক। পয়লা বৈশাখের দিন তুমি একটু আগে গানের কথা তুমি বললে, তোমার ছোটবেলার স্মৃতির কথা বললে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা বললে, তোমার বাবার স্মৃতি সব বলছো তুমি, এবং তার সঙ্গে তুমি রবীন্দ্রনাথের কথাও বললে। তো আজকে সকালে প্রথম তোমার কাছ থেকে কি শুনবো? আমি রবীন্দ্রনাথের গানই শোনাবো। বেশ। আমার মনে হয় এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা গান। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়াছ কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়াছ কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়ালহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। আমি একটু আগে যে কথাগুলো বললাম তার সঙ্গে এই গানের কথাগুলো কতটা মিলে গেছে, একদম। যে আমরা এখন এত বেশি আত্মকেন্দ্রিক, কিন্তু সেখানে কবিগুরু বলছেন যে বসে আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। হ্যাঁ, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী। এই যে ভাবনা, মনে হয় যদি আবার সবাই একসঙ্গে হতে পারতাম। কিন্তু আচ্ছা, ভালো লাগছে আজকে তোমাদের সঙ্গে একসঙ্গে হয়েছে, সেটা একটা আনন্দ। আচ্ছা, এই যে তুমি বলছিলে যে ৮ বছর বয়সে তুমি আকাশবাণীতে এসেছো, এবং এখন আকাশবাণী, তুমি বললে কিছুই পরিবর্তন হয়নি, সেই একই রকম। আজকে এত মানে অনেকগুলো দিন পার হলো, আকাশবাণীতে সেই সময় আসা, তারপরে গানের জন্য তুমি বহুবার এসেছো, আজকে যেমন পয়লা বৈশাখের দিনে এসেছো, কিরকম তোমার মনে হচ্ছে? খুব নস্টালজিক লাগছে, এবং সব থেকে বড় কথা যে এই যে আগের মতন আছে দেখলাম, সেটাতে আনন্দ বেশি হলো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমার মনে আছে আমি যখন ছোটবেলায় এখানে গাইতে আসতাম, মানে খুব সুন্দর সুন্দর স্মৃতি। স্টুডিওতে ঢোকার মুখে ডান দিকে একটা ঘর, সেই ঘরে বসে থাকতাম, আমি আর বাবা ওয়েট করতাম। তারপরে যখন ডাক আসতো গান গাওয়ার জন্য, তখন ভেতরে ঢুকতাম। এবার ঢুকে এই যে প্রতিটা স্টুডিও, এই স্টুডিওর মধ্যে বাইরে দিনে উঁকি মারতাম যে ভেতরে কে গান গাইছেন। এবং সেই সময় মানবেন্দ্র মুখোপাধ্যায়, তারপরে ধীরেন বসু, এদের সব সিটিং প্রোগ্রাম, পুরবী দত্ত গাইছেন একটা ঘরের মধ্যে। তখন হয়তো সেটার মানে বুঝিনি,
কিন্তু এখন মনে হয় যে কারা কারা এখানে সব গান গেয়ে গেছেন, কত সুন্দর সুন্দর আর্কাইভ রয়েছে এই আমাদের আকাশবাণীতে। তো এখন খুব মানে মানে লোম খাড়া হয়ে উঠছে ওনাদের কথা ভাবলে। তো সেই যে মজা, সেই যে আনন্দ এবং হারমোনিয়াম নিয়ে গান গাওয়া, আসলে আমি ছোটবেলায় প্রথম বোধহয় শিশুমহল, তারপর গল্পদাদুর আসর, সব কটাতেই আমি অডিশনে পাশ করে আমি গান গাইতে আসতাম। এবং আমাদের সময় একটা গ্রুপ ছিল ছোটবেলায়, যারা আমার শ্রোতা তারা জানতে পারবেন যে আমাদের একটা গ্রুপ ছিল। সেই গ্রুপটার যখনই কোনো ফিচার অনুষ্ঠান হতো, স্পেশাল ফিচার গানের অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে সেই গ্রুপটাকে ডাকা হতো। তা সেই গ্রুপে কারা কারা ছিল যদি আমি বলি, সেখানে ছিল যে মানবেন্দ্রবাবুর মেয়ে মানসী ছিল, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের মেয়ে ভাস্বতী, পরবর্তীকালে শুভা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়, তারপরে চৈতি রায়। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে অডম্যান ছিলাম হচ্ছে আমি। সমস্ত সেলিব্রিটিদের পুত্র কন্যাদের মাঝখানে আমি ছিলাম অড। তাই এই 5-6 জন মিলে স্পেশাল অনুষ্ঠান হতো, সেখানে পার্টিসিপেট করতাম। খুব খুব সুন্দর লাগছে আজকে এতদিন বাদে আবার এলাম আকাশবাণীতে। আজকের দিনটা, এই পয়লা বৈশাখটা মানে মাস্ট হ্যাভ যদি বলি, সেক্ষেত্রে কোনটা? মানে বাঙালিয়ানার খাওয়া দাওয়া, নাকি বাঙালি পোশাক, নাকি নতুন কোনো বাংলা গান? মানে প্রথম প্রায়োরিটি কাকে দেবেন? আজকের দিনটা পুরোটাই বাঙালিয়ানা, অবশ্যই পাজামা পাঞ্জাবি এবং বাঙালি খাবার। নতুন গানটা আজকে হচ্ছে না, কিন্তু গানে গানেই থাকবে। না, আমি একটা জিনিস জানতে চাইছি যে এখন একটা চল হয়েছে যে আগে বাড়িতে বাঙালি খাবার যেরকম ঘরোয়া খাবার হতো এবং রেস্তোরাঁয় গিয়ে তখন মানুষ একটু অন্য ধরনের কুইজিন খুঁজতো, কিন্তু এখন বাড়িতে যেটা হচ্ছে যে সেই সাবেকি বাঙালি খাবারগুলোর চলটা খুব কমে গেছে বানানোর, এবং যে কারণে এখন খুব ধোপদুরস্ত রেস্তোরাঁ তৈরি হচ্ছে যেখানে গিয়ে সেই পুরোনো দিনের সাবেকি বাঙালি পদগুলো খুঁজে পাচ্ছি। তো সেখানে তুমি যখন রেস্টুরেন্টে যাও, মানে তোমার পছন্দটা কোন দিকে যায়? প্রথমত বলতে আমি রেস্তোরাঁয় খেতে কম যাই, তখন আমি খাওয়ার ব্যাপারে খুব সেই অর্থ উদাসীনই বলা যায়। আমি যে খুব বেশি খাই তাও নয়, কিন্তু আমি যেটুকুনি খাই বাঙালি খাবার খেতেই ভালোবাসি। তার কারণ এই যে বিউলির ডাল, পোস্তর বড়া, তারপরে মাছের ঝোল, আমি মাছ খেতে বেশি ভালোবাসি। তো সেই আমি নিজে বাজারও করি, নিজে মাছ কিনি। এই খাবারের মধ্যে কিন্তু অনেক বেশি মজা আছে আমার কাছে। আমি বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়াটা খুব একটা পছন্দ করি না, বাড়িতে রান্না হওয়া খাবারটাই বেশি আমি পছন্দ করি। আর সত্যি কথা বলতে কি, এখন তো সারা বছর আমাদের নানান হুজুগ রয়েছে এবং প্রত্যেকটা সময় মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন। এই রেস্টুরেন্টে খাওয়ার চলটা তো আমাদের ছোটবেলায় এত ছিল না। যা খাবার হতো বাড়িতে রান্না করে নিয়ে আসা হতো, মানে বাজার করে আনতো। সেই বাজার করাটার তো মধ্যেও খুব মজা আছে আমার। আমি যখন খুব ছোট, আমি পড়াশোনায় দারুণ ছিলাম আর কি, মানে এত ভালো ছিলাম যে বাবার কাছে এত বকা খেতাম যে মানে চারিদিক থেকে চেষ্টা করতাম কিভাবে ফাঁকি দেওয়া যায়। তো ফাঁকির মধ্যে একটা বড় ফাঁকি ছিল, সকালবেলা বাবার সঙ্গে বাজারে চলে যেতাম যাতে সকালটা পড়তে না হয়। হ্যাঁ, তো সেই বাজার করাটাও কিন্তু বাবার কাছ থেকে শিখেছিলাম। ওই বাজার করা হতো, সেই খাবার রান্না হতো এবং এই যে উনুনে রান্না হতো, উনুনের একটা দেখবে একটা নিজস্ব গন্ধ ছিল, যেটা মিশে যায় ধোঁয়া খুব, রান্নায়, হ্যাঁ রান্নায় মিশে যায় যেটা। মিশে যায়। সেই উনুনে রান্না হওয়ার মধ্যে একটা আনন্দ ছিল, আনন্দ থাকতো। এখন যেমন সারা বছরই চিকেন মাটন সব রকম রান্না হচ্ছে, আমাদের বাড়িতে ওই স্পেশাল ডেতেই হয়তো মাটন রান্না হতো। তো সেই দিনটার দিকে অপেক্ষা করে থাকতাম যে আজকে বেশ মাটন হবে। আর তো এইটাই আমাদের বাঙালিয়ানার একটা বড়, আমার মনে হয়, জায়গা আর কি, নিজস্ব বাড়িতে বসে ভালো মন্দ খাওয়া। আচ্ছা দাদা, একটু গানে ফিরি, গানের কথায়। দেখো, বাংলা আধুনিক গান, এই বিষয়টা বা এই টার্মটা শুধু আমরা বাঙালিরাই মানে আনন্দ করে বলতে পারি, কারণ এই বেসিক গানের বিষয়টা তো অন্যান্য ভাষায় খুব একটা নেই, আছে হয়তো অল্প স্বল্প, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু হ্যাঁ, কিন্তু আমাদের বাংলা গানে খুব বেশি করে আছে এবং আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের অপূর্ব অসাধারণ সমস্ত গীতিকারেরা আছেন, সুরকারেরা আছেন, গায়কেরা শুধুমাত্র বেসিক গান গেয়ে তারা জীবিকা নির্বাহ করেছে। একদম। তো সেই জায়গাটা কোথাও কি আজকের দিনে মনে হচ্ছে একটু হারিয়ে যাচ্ছে, বাংলা বেসিক গানের জায়গাটা?
হ্যাঁ, এটা আসলে কি বলবো, যুগের একটা প্রভাব তো পড়েছে। যুগের প্রভাবটা বলতে কি, ধরো আমরা যখন শুরু করি, আমাদের যখন ছোটবেলা, আমাদের সামনে কারা ছিলেন, লেজেন্ডারি আর্টিস্ট কারা ছিলেন? আমাদের সামনে ছিলেন মান্নাবাবু, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, মৃণাল মৃণাল চক্রবর্তী। চক্রবর্তী, তরুণ বন্দ্যোপাধ্যায়, মানে এরকম অজস্র নাম বলা যায়, যাদের গান কখন এই আকাশবাণীর অনুরোধের আসরেই বাজবে সেটাও একটা শোনার ছিল। সঙ্গে আমাদের রেকর্ড, কার গান বেরোচ্ছে, কোন গানটা গেয়েছে, কে গীতিকার, কে সুরকার, সেটা আমরা খুব অধীর আগ্রহে থাকতাম। কিন্তু এখন যেটা হয়েছে, ইনফ্যাক্ট আমরা তারপর যখন সময়ের সঙ্গে সঙ্গে আমরা আর্লি 90s থেকে শুরু করলাম আমাদের কেরিয়ার, তো তখন আমাদের যখন গান হতো, ক্যাসেটের যুগ, তখন ক্যাসেটের যুগ, তো তা সেই সময় ধরো আমরা যাদের নাম করলাম তাদের কিছু গান রিমেকও করেছি। তো আমার প্রথম কয়েকটা বছর রিমেক গেছে। তো সেই রিমেকের ক্ষেত্রেও তো একটা বড় প্রস্তুতি ছিল। ধরো জুলাই মাস থেকে বা জুন মাস থেকে একটা প্রস্তুতি হতো, পুজোর সময় যে ক্যাসেটটা বেরোবে সেই রিমেকের গানগুলো বেরোবে। আমাদের সমস্ত কাজ তখন করতেন অমিত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বাবুর ছেলে। তো অমিত দা গানের একটা লিস্ট দিয়ে দিত, মনোময় এর থেকে গানগুলো বাছো, 10টা হোক 12টা হোক গান বাছলাম। সেই গানগুলোকে ভালো করে তৈরি করা, যাতে মানে এদিক থেকে ওদিক না হয়, কারণ একটা রিমেক গান গাওয়া মানে হচ্ছে অনেক দায়িত্ব। তো সেইটাকে যতটা ওই যে শিল্পীর গান গাইছি সেই শিল্পীর কাছাকাছি যেতে পারি আর কি। তো সেটা একটা ক্যাসেটের যুগ, মজা ছিল। তারপরে সিডি এলো, সিডিতেও আস্তে আস্তে গানের সংখ্যা কমতে শুরু করলো, 10টা থেকে 8টা হলো, এই 8খানা গানও নতুন গান তৈরি হলো, শুরু হলো। তারপর যখন আমি নতুন গান গাওয়া শুরু করলাম, তারপর থেকে তো সেই নতুন গান সিলেকশনটা কিন্তু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যেত, বুঝতে পেরেছো? পুজো রিলিজ হবে, কারণ বিভিন্ন কম্পোজার আমার গান করবেন, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ, তাদেরকে ভালো গান লিরিক্স দেওয়া, তারা এবং যারা সুর করবেন তারা সেটা সুর করার জন্য তাদের সময় দেওয়া, সব মিলিয়ে এই 8খানা গান তৈরি হলো। সেটা একটা সময়। তারপর থেকে ধরো 2000, আমার মনে আছে লাস্ট বোধহয় অ্যালবাম, সেই অর্থে অ্যালবাম আমার লাস্ট রেকর্ড করেছিলাম 2018, সেখানে অনেকগুলো গান ছিল। তারপর থেকে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন শুরু হলো। সেই পরিবর্তনটা শুরু হলো মানে হচ্ছে আস্তে আস্তে সিঙ্গলসে চলে এলো, একটা করে গান। এই একটা করে গান করতে করতে, ওই একটা গানের গান এবং তার সঙ্গে ভিডিও, এবং সেটার করতে গিয়ে মনে হলো আমার খুব যে মন থেকে খুব আনন্দ হয়েছে তা নয়। তার কারণ আমি হুট করে যখন কোনো শিল্পীরা 8টা 10টা গান থেকে পড়ে গিয়ে আবার একটা গানে চলে আসে, তখন তো অসুবিধা হবেই তার সঙ্গে অ্যাডজাস্ট করা। বাট অ্যাডজাস্ট এখন অনেকটা হয়ে গেছে যে একখানা করে গান গাইতে হয়। তো এই পরিবর্তনটা ভালো কি মন্দ আমি বলবো না, কিন্তু একটা অ্যালবামে যে গান শোনার যে আনন্দ, সেই আনন্দটা কোনোভাবে মিস করছি আমি। যে সবাই গান করেছেন কীরকম হয়েছে। এর সঙ্গে যেটা অসুবিধা তৈরি হয়েছে আমার মনে হয়, যে আগে কোম্পানি প্রডিউস করতো আমাদের অ্যালবাম, এখন আর কোম্পানি সেভাবে এগিয়ে আসছে না। তার কারণ হচ্ছে যে পুরোটাই ডিজিটাল হয়ে গেছে, সবার নিজস্ব চ্যানেল আছে, সবাই নিজস্ব চ্যানেল থেকে তার নিজস্ব গান বার করছে। কার চ্যানেলে কখন কোন গানটা বেরোচ্ছে অনেক মানুষ তো জানতেই পারেন না, যার ফলে সব কটা গান যে পৌঁছচ্ছে সেটাও নয়। যার ফলে আমার মনে হচ্ছে বাংলা গানের যে এই ইন্ডিপেন্ডেন্ট গান, সেটা কোনোভাবে কি বলবো জনপ্রিয়তা হারিয়েছে গত কয়েক বছরে। এখন যেটা হয়ে গেছে না, সেটা হচ্ছে মানুষকে তো আর পয়সা দিয়ে গান শুনতে হচ্ছে না। তার কারণ এখন যেই তুমি সোশ্যাল মিডিয়া গান দিচ্ছ, তখনই মানুষ সেটা এমনি শুনে ফেলছেন। এই যে দোকানে গিয়ে ক্যাসেট কেনা, সিডি কেনা, সেটা তো আর নেই। এখন সিনারিওটা একদম পরিবর্তন হয়ে গেছে। আগে শিল্পীকে শ্রোতা খুঁজে নিত, এখন শ্রোতাকে শিল্পী খুঁজছে। তার কারণ হচ্ছে শিল্পীরা নিজেরা গান গাইছে, তার নিজস্ব পেজ বা তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে তার গান বের হচ্ছে, করে দর্শকদের বলতে হচ্ছে দয়া করে আমার গানটা শুনবেন, এটা বললে তবে ওনারা শুনছেন। কিন্তু সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ ছোট হতে 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 এমন জায়গায় চলে এসছে এখন সঙ্গীত, যেখানে 40 সেকেন্ডের রিলস মানুষ দেখছেন, শুনছেন। পুরো গানটা যে শোনার ধৈর্য, সেই ধৈর্যটাও কমে গেছে। এটা সঙ্গীতের পক্ষে অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। তার কারণ যখন একটা গান তৈরি হয়, আমাদের খাটনিটা কিন্তু সেম। ভেবে দেখো,
আমরা একটা গান তৈরি করছি, আমরা একটা গানকে ভিডিও শ্যুট করছি, তার জন্য একদিন সময় দিচ্ছি, গানটা নিয়ে বসা হচ্ছে, উই আর দ্য সেলফ প্রডিউসার, আমরা নিজে প্রডিউস করছি, করে আমি দর্শককে বলছি একটু শুনবেন। এবং এরকমও হচ্ছে কিছু কিছু শ্রোতা আমাকে পার্সোনালিও বলেন একটু প্লিজ লিঙ্কটা পাঠাবেন, মানে আমি গান করে লিঙ্কটা আমাকে পাঠাতে হবে, তবেই উনি শুনবেন দয়া করে। এরকম জায়গায় চলে গেছে সঙ্গীত। এবং ওই যে 40 সেকেন্ডের রিল বলছি, সেই রিলটার তো তলাতে লেখা থাকে যে পুরো গান শুনতে হলে আমার চ্যানেলটা ভিজিট করুন, সেটাও মানুষ করে না। এইটা একটা সমস্যা। কিন্তু দেখো, আমরা এত বছর ধরে গিয়ে চলে এসেছি, পেরিয়ে এসেছি, অনেকটা দিন হেলে এসেছি, কিন্তু যারা নতুন ছেলে মেয়ে, যারা সত্যি ভালো গায়, যারা শিক্ষিত আর্টিস্ট, তাদের জন্য খারাপ। তাদেরও হয়তো কিছু ভালো গান সেগুলো এই রিলসের জন্য হারিয়ে যাচ্ছে, এই আর কি। অনুময়দা, এটা যেটা তুমি বললে, এটা তো রেকর্ডেড মিউজিকের ক্ষেত্রে আমরা এই কথাটা প্রযোজ্য অবশ্যই। আমি একটু লাইভ প্রোগ্রামের কথায় আসবো। ধরো যখন তোমার একদম ক্যারিয়ারের প্রথম দিকে রিমেক করছো তুমি, প্রবাদ প্রতিম কিংবদন্তি শিল্পী যারা, তাদের গান, তখন যখন তুমি মঞ্চ অনুষ্ঠান করছো, তখন তাদের সেই গানগুলো তোমাকে আবার মঞ্চে গাইতে হতো। তারপরে আমরা মৌলিক গান পেলাম মনোময় ভট্টাচার্যের, তখন তুমি গাইছো নিজের গান। এখন যখন তুমি লাইভ প্রোগ্রাম করো, এখন কতটা তুমি তফাৎ অনুভব করো, বিশেষ করে শ্রোতাদের রুচির ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে? একটা ছোট্ট উদাহরণ দিই। সালটা আমি বলছি ধরো 97-98 সাল। আমি ওপেন প্রোগ্রামে গাইছি, আকাশ 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 আকাশ, দু হাতে মুঠোয় ভরে মাটির দেয়াল ভেঙে মুক্ত উদাস আকাশ আকাশ। এটা আমার গুরুজি আচার্য জয়ন্ত বসুর কম্পোজিশন, ওপেন স্টেজে গাইছি। হ্যাঁ, ধরো 4 মাথার মোড়, সে 4 মাথার মোড়ে এটাকে মঞ্চ হয়েছে, সেখানে আমি এই গান গাইছি, মানুষ কিন্তু শুনছেন। সমস্যাটা হচ্ছে এখন এই আকাশ আকাশ আমি মঞ্চে গাইতে পারি না, ওপেন স্টেজে। কেন পারি না? তার কারণ হচ্ছে এখন ভীষণভাবে সঙ্গীত ফার্স্ট নম্বরে চলে গেছে। মানে আমাদের জীবনটাও যেমন দ্রুত মানে ফার্স্ট হয়েছে, তেমনি সঙ্গীতটাও সেরকমভাবে ফার্স্ট নম্বরে চলে গেছে। মানে যখনই কিছু করতে হয় তখনই ভাবতে হয় যে একটু দ্রুত অঙ্গের কিছু গান গাইতে হবে, না হলেই মানুষ ছটফট করবে। এটা মানে সবসময় একটা হই একটা আনন্দ, মানে একটা এই ধরনের মানে খুব গভীরতা সম্পন্ন গান গাওয়াটা খুব অসুবিধাজনক হয়ে যায়। রামকুমার চট্টোপাধ্যায় যেমন বলতেন বাজনা গান, বাজনা গান, গান বাজনা গান নয়, বাজনা নয়। বাজনা গান। হ্যাঁ, তো সেটা কিন্তু অনেকটাই হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফরম্যাট চেঞ্জ হয়েছে। যেমন আজকে আর্টিস্টরা নিজেরাই স্টেজ বানায়, আর্টিস্টরা নিজেরাই তার লোককে দিয়ে বিভিন্ন কালারের লাইট চলছে স্টেজে। এই গান শুরু হলে একটা ধোঁয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, এই যে ধোঁয়া যে জিনিসটা কি, মানে আমি ঠিক বুঝতে পারি না। আমার তো ধোঁয়া দিলেই আমার গলায় কিরকম একটা ইরিটেশন শুরু করে। এবং আমি এখনো বলি যে আমার অনুষ্ঠানে না ধোঁয়া দেবেন না। তার কারণ হচ্ছে ধোঁয়া দিলে মানে ধোঁয়া কেন দেব? আমার গলা দিয়ে এখনো সুর বেরোয়, আমি এখনো সুরে গাইতে পারি, আর সুর তাল লয় এগুলো সব ঠিক আছে। তা ধোঁয়াটা পছন্দ করি না। আমার মনে হয় যে গান বাজনা করতে গিয়ে না এসব এত কিছুর প্রয়োজন হয় না। এই যে এই কথাগুলো হয়তো বলছি, যখন রিলিজ হবে হয়তো আমার কথা, সেখানে কিন্তু অনেকে এসে ট্রোল করবেন আমাকে। হ্যাঁ, করবেন, আমি জানি তা করবেন। তার কারণ হচ্ছে যে তাদের পছন্দ হচ্ছে না। এইখানেও কিন্তু অনেক কথা আছে যে আজকে এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে যে কোনো মানুষ যাকে খুশি যা খুশি বলতে পারে। কাকে কোন কথা বলছি, কাকে কোন কথা বলা যায় না, এই জ্ঞানটাও কিন্তু মানুষের অনেকটাই কমে গেছে। তার কারণ আমার একটা গান ভালো নাও লাগতে পারে, আমার একটা জেস্চার মানুষের ভালো নাও লাগতে পারে। আমি যে বলছি আমার একটা পছন্দ না, আমি নীল আলো আমি পছন্দ করি না, সেখানে যদি কেউ বলে আমাকে যে তার আপনি গান গাইবেন না, হয়তো কেউ লিখে দিল তলায়, আপনার গান গাওয়ার দরকার কি আছে, হয়তো লিখলো, কিন্তু সেটা সলিউশন নয়। সলিউশন হচ্ছে আমরা যারা গান বাজনা শুনতে আসি, আমরা কতটা শিক্ষিত হচ্ছি সেটাও কিন্তু দরকার আছে। তার কারণ যখন একজন গায়ক বা একজন গায়িকা একটা সেট লিস্ট ঠিক করে আসে যে আজকে আমি, ধরো তুমি একটা গানের কথা বলছিলে কদিন আগে, এবার তোমার কাছ থেকে কিন্তু গানটা শুন। এসো
এসো এসে দেখো হৃদয়ের পারে যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমারে ঘরে এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। সৈকত লিখেছিল অসাধারণ। হ্যাঁ, আমার আর চোখে ইন্দ্রজিৎ- জল আসে যতবার শুনি গানটা। ইন্দ্রজিৎ দাশগুপ্তের সুর। এই গানটা কখনোই ওপেন স্টেজে গাইতে পারি না, কিন্তু তুমি যদি আজ থেকে 30-35 বছর আগেও তুমি ব্যাক করো, কখনো কি মান্না দে গাইতেন না যে ওপেন স্টেজে হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয়ে দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। মান্নাবাবু তো গিয়েছেন বা হেমন্ত মুখার্জি এরকম গান গিয়েছেন ওপেন স্টেজে, আমরা গাইতে পারি না। সবসময় একটা দ্রুত অঙ্গের গান গাইতে হয়, এটা কষ্টের জায়গা। আমার বক্তব্যটা এটাই হচ্ছে যে যারা শিক্ষিত শিল্পী তারা যখন স্টেজে উঠে গাইতে আসেন, তখন তার একটা ভাবনা চিন্তা থাকে পারফর্ম করার জন্য। বেশিরভাগ সময় সেখান থেকে সরে যেতে হয়, মানে আমার কিছু না ভালো লাগা গানও গাইতে হয় মানুষকে খুশি করার জন্য। এইটাই পরিবর্তন হয়েছে। মনোময়দা, মানে এই যে তুমি একটু আগে বলছিলে না যে একটা 30 সেকেন্ডে 40 সেকেন্ডের রিল, এবং তারপরে বলা হচ্ছে গানটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব পেজ ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন। না, এই যে আচার্য জয়ন্ত বোসের কম্পোজিশন তুমি যে একটুখানি শোনালে, এমন একটা খিদে তৈরি করে দিল, যদি আর একটু শোনাও আমাদের। একটু বড্ড একটা মানে সারাদিন উজাড় করে দিলে কুবের আকাশ ভালে সিঁদুর মেঘে, আধমোছাটি যেন অবহেলায় একলা বসে কাঁদে, দুঃখিনী দোরানি জানি জানি আবার সকাল হবে, আলোয় আলোয় ভরে যাবে, জানি জানি আবার সকাল হবে, আলোয় আলোয় ভরে যাবে, তবু যায় না ভোলা একটা বিষণ্ণ বিকেল, আর তার ছোট্ট কাহিনী সারাদিন। আচ্ছা দাদা, এই যে নতুন প্রজন্মের কথা হচ্ছিল, নতুন প্রযুক্তির কথা হচ্ছিল, নানা রকম ভাবে একটা সময় গ্রামোফোন ছিল, তারপর থেকে ধীরে ধীরে প্রযুক্তির অনেক রকমের পরিবর্তন হয়েছে। তো এখন যেরকম সবচেয়ে বেশি আলোচিত যে টার্ম, সেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেটা বাংলা গানের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে, বা আগামী দিনে সেটা কিভাবে প্রভাব ফেলতে পারে, মানে সেটা পজিটিভ না নেগেটিভ, কি মনে হচ্ছে তোমার? দেখো, এআই এত স্ট্রং যে এআইতে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে কোনটা আসল ছবি কোনটা নকল ছবি, যেমন বোঝা যায় না কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও, সেটাও বোঝা যায় না। সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু তাই, এআই এর মাধ্যমে কিন্তু অনেক গলাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা কি ভালো? আমার মনে হয় না। প্রযুক্তির এত ব্যবহার করাটা আমার ব্যক্তিগত মত না করাই ভালো। তার কারণ যে কোনো শিল্পী
তার নিজস্ব গলা আছে, তার নিজস্ব ভাব আছে। সেই ভাবটা, তবে এইটা ঠিক যে ভাবটা কিন্তু এআই নিতে পারবে না। একটা এক্সপ্রেশন, একটা মানুষের শিক্ষা, একটা মানুষের হারকতে, যে যখন সে নিজের স্টুডিও থেকে একটা গানকে রূপ দিচ্ছে, হ্যাঁ, সেই গানকে রূপ দেওয়ার যে মজা, সেটা কখনো এআইতে হতে পারে না। কণ্ঠটাকে হয়তো কাছাকাছি নিয়ে আসতে পারে, কিন্তু একটা, এই যেটা আমি করলাম, সারাদিন উজাড় করে দিয়ে শান্ত, এই যে কাজ, হ্যাঁ, এই যে অলংকরণ, এই অলংকরণটা কিন্তু আমার মনে হয় না এআই দিয়ে হবে। এআই এআই প্রযুক্তি হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো ঠিক লাগতেই পারে, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে এআই এর প্রযুক্তি যত কম ব্যবহার করা যায় তত ভালো। এবং শুধু এআই বলে নয়, কিন্তু এই যে এখনকার দিনের পিচ কারেকশন করা হয়, হ্যাঁ। হ্যাঁ, স্টুডিওতে গিয়ে, আমি শুনেছি কি বেশ কিছু শিল্পী আছেন যারা গিয়ে একবার টেক করে দিলেন, করে যিনি রেকর্ডিস্ট তাকে বলেন যে তুমি করে নিও বাকিটা। এই তুমি বাকিটা করে নিও, তা কেন হবে? হুম। আমি যদি আমার নিজের কথা দিয়ে বলি, আমি যখন কোনো স্টুডিওতে কারো গান গাইতে যাই এখনো, তখন তাকে, যে কম্পোজার, তাকে বলি সবসময় যে আমার পুরো গানটা দুবার করে রেকর্ড করবেন, যাতে আপনার কাছে অপশন থাকে যে এটা বেটার, এটা এক্সপ্রেশন ওয়াইজ বেটার, বা এটা গাওয়াটাও ভালো হয়েছে অনেক আগের থেকে, যেটা ভালো থাকবে সেটাকে নেবেন। তো এইটা করতে তো আমার কোনো অসুবিধা নেই, তার কারণ আমি তো একজন প্রফেশনাল গাইয়ে। হুম। আমি যখন একটা গানকে রূপ দিচ্ছি, সেই গানটার প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকে। তার কারণ আমরা যারা এই এন্টারটেনমেন্ট ফিল্ডে আছি, আমাদের এই কাজগুলোই থেকে যাবে আলটিমেটলি। হুম। আর কিছু থাকবে না, থাকবে এই কাজগুলো, যা যা জীবনে গান গাইলাম সেগুলো থাকবে। অবশ্যই। তো এটা করতে কোনো অসুবিধা নেই। তা আমি টেকনোলজির একদমই সাহায্য নিই না। আমি যতক্ষণ পারি সবসময় আমার রেকর্ডিস্টকে বলি তুমি টেক করো, যে জায়গাটা তোমার খারাপ মনে হচ্ছে যে ঠিক লাগছে না এক্সপ্রেশন ওয়াইজ, তুমি ইয়ে করো, এই আর কি। আচ্ছা দাদা, তুমি মানে এটা দেখেছো যে একটা সময় কলকাতা শহরের বুকে প্রচুর জলসা হতো, প্রচুর শিল্পীরা গান গাইতেন, সারা রাত ধরে অনুষ্ঠান চলতো। এখন সেই জলসার কনসেপ্টটা চলে গেছে, এখন অনুষ্ঠান হলেও সেটা হল কেন্দ্রিক অনুষ্ঠান হয়ে গেছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু মঞ্চে বাংলার শিল্পীরা প্রচুর হিন্দি গান গাইছেন। তুমি এটা কিভাবে দেখো? এই রে না দেখো, প্রথমত যে জলসা যে কমে গেছে সেই কথাটা আমি বলবো না। হ্যাঁ, জলসা কিন্তু এখনো আছে, জলসার ফরম্যাট চেঞ্জ হয়েছে। আগে যেমন ধরো আমরা শুনেছি যে একটা সারা রাত ব্যাপী জলসা, সেখানে আমাদের কলকাতার সমস্ত নামী গুণী শিল্পীরা আসছেন, গান গাইছেন, একটা ফিক্সড ব্যান্ড থাকে, সেই ফিক্সড ব্যান্ড সঙ্গে তারা গান করে গেছেন অনেক সময়। কিন্তু এখন আমরা নিজস্ব ব্যান্ড নিয়ে, নিজস্ব সাউন্ড প্রোডাকশন নিয়ে অনুষ্ঠান করি। জলসা হচ্ছে, জলসা হওয়ার একটা টাইম থাকে, আমাদের সময় থাকে, সেটা হচ্ছে পুজোর আগে থাকতে ফেব্রুয়ারি, তারপর বাকি বছরটা টুকটাক হয়, কিন্তু মূল ফ্রেজ এই শীতকালটায় হয়। তো জলসা হয়, তবে আমার মনে হয় জলসা কলকাতার থেকে কলকাতার বাইরে বেশি হয়, সাবার্বে বেশি হয়। বেশিরভাগ সময় আমাদের মানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে গান গাইতে হয়। কলকাতায় তুলনামূলক কম, কলকাতার অনুষ্ঠান হয় হলে বেশি হয়। তা জলসা হয়। এক নম্বর তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি। 2 নম্বর হচ্ছে যে হিন্দি গান। হ্যাঁ, হিন্দি গানটা এখন একটা খুব চল হয়ে গেছে। শুধু হিন্দি গান না, আমি তো কিছুদিন আগে একটা ভোজপুরি গানের অনুরোধও পেয়েছি স্টেজে উঠে। তো ভোজপুরি গান, এবং এমন জায়গায় অনুরোধ পেয়েছি যেটা হচ্ছে তোমার বাঁকুড়া বিষ্ণুপুর, আমার দেশ। এবং বিষ্ণুপুর বলতেই আমরা ধ্রুপদের জায়গা বলি। তো সেখানে আমি কিন্তু স্টেজে বাঁদিক থেকে কয়েকটা বাচ্চা ছেলে যারা কলেজে পড়ে আমার কাছ থেকে ভোজপুরি গান শুনতে চেয়েছে। তো সেটা আমার কাছে একটা কি বলবো, অবাক করা কাণ্ড। হ্যাঁ, হিন্দি গান গাইতে হয়। আসলে কি হয়েছে জানো তো, আমরা একটা এমন জাতি না বাঙালি, অন্য কিছুকে বেশি অ্যাডাপ্ট করতে পারি, আমরা করি। আমাদেরকে দেখে অ্যাডাপ্ট
করার লোকজন কম আর কি, আমরা অন্য প্রভিন্সের জিনিসকে আমরা অ্যাডাপ্ট করি। না হলে আমাদের কেন বলতে হবে যে এফএমে বাংলা গানগুলো বাজুক? আজকে তোমাদের স্টেশনে এসে বলছি তোমরা তো বাংলা গান বাজাও, সেটা আমি জানি, কিন্তু অনেক প্রাইভেট চ্যানেল সেখানে বাংলা গানটাই বাজে না। যেটা করে আমাদের যে যে যে- মানে যে রাজ্যে আমরা আছি সেই রাজ্যের গানকেই এরা ফেলে দিয়েছে। হ্যাঁ, বাংলা গান মানে কি বাজে? সিনেমার গান বাজে, কিন্তু বাংলা গান মানে ইন্ডিপেন্ডেন্ট গান। মিউজিকটা বাজে না। যার ফলে কি হচ্ছে, আজকে ধরো আমাদের বেশ কিছু বাংলা গান একটা সময় পপুলার হয়েছিল, কিন্তু তারপর থেকে বাংলা গান বাজানো বন্ধ হয়ে গেল। এইটা একটা ঘটনা ঘটলো। সব থেকে খারাপ লাগার জায়গা হচ্ছে নতুন ছেলেমেয়েরা অনেক ভালো ভালো বাংলা গান গাইছে, তাদের কোনো গান বাজার কোনো জায়গাই নেই, হয়তো জায়গাই তৈরি হচ্ছে না। তাদের ইন্ডাস্ট্রিতে কোনো নতুন গান গাওয়ার যে জায়গা, সেই জায়গাটাই তৈরি হচ্ছে না, তারা রিমেক করেই তাদের জীবন কাটাতে হচ্ছে। কেন? তাতে শিল্প তো তৈরিটাই বন্ধ হয়ে যাবে যদি আমরা নতুন কিছু না করি। তো নতুন কিছু তো করার জন্য আকাশবাণী যেমন এফএম, এই চ্যানেলগুলো খুব যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু নতুন ইন্ডিপেন্ডেন্ট গান দাঁড়াবে না। আমার মনে হয় মৌলিক গান বাজানো খুব প্রয়োজন। তো হিন্দি গান, সেটা বলছিলাম, তো হিন্দি গানের ক্ষেত্রে এটাই বলবো যে হিন্দি গান গাইতে হচ্ছে, তার কারণ হচ্ছে এত বেশি হিন্দি গানের প্রভাব এসে গেছে আমাদের আহ, বাংলাতে। হ্যাঁ, যে যার ফলে সবকিছুই একটু হিন্দি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। আমাকেও গাইতে হয় একটা দুটো নিশ্চয়ই হিন্দি গান গাই, কিন্তু সেইগুলো অবশ্যই ওই ধরনের গান নয়। হ্যাঁ, আমি ওল্ড ক্লাসিক শোনাই, যেগুলো গাওয়াটাও খুব ডিফিকাল্ট স্টেজে। হুম। হ্যাঁ, তো সেগুলোর মধ্যে অনেক কিছু নির্যাস আছে, তার থেকে অনেক কিছু নেওয়া যায়, অনেক রাগ ভিত্তিক গান আছে, সেইগুলো আমি গাই। হিন্দি গান মানেই তো খারাপ নয়, কিন্তু ওই সবসময় একটা ড্রামস ওরিয়েন্টেড গান এখন আমাদের বাংলাতে খুব চলছে আর কি। এখন মানে রিয়েলিটি শো এর একটা মারাত্মক রমরমা। তোমরা যখন গান বাজনার তালিম নিচ্ছ এবং পরবর্তীকালে মিউজিকটাকে প্রফেশন হিসেবে নেবে এই স্বপ্ন দেখছো, হুম। তখন রিয়েলিটি শো এর এতটা রমরমা ছিল না। আরেকটা কথা বলবো, এই যে ধরো তুমি যখন তালিম নিতে, হুম। তুমি অনেক গুণী মানুষদের কাছে তালিম নিয়েছো, পণ্ডিত অজয় চক্রবর্তী, বিমান মুখোপাধ্যায়, আচার্য জয়ন্ত বসু। তো এখন তুমি যখন তালিম দাও, হুম। তোমার কাছে যারা ছাত্র হিসেবে আসেন, সংগীতের ছাত্র হিসেবে, তুমি কতটা নিজের সেই তালিম নেওয়ার সময় আর এখন তুমি যাদের তালিম দাও তাদের ভিতরে তুমি কতটা একটা পরিবর্তন দেখতে পাও? মানে অনেকটা কি এরকম যে এই যে রিয়ালিটি শো, সেখানে আমাকে যেতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, বা আমি প্লেব্যাক সিঙ্গিংই করব, এই জন্য শিখছি, শেখার জন্য শেখা নয়, এরকম কি কিছু পরিবর্তন পাচ্ছ দেখতে? মানে তখন আমাদের ছোটবেলার সঙ্গে এখনকার সব থেকে বড় ভাবনার পার্থক্যটা হচ্ছে, ধরো আমি ছোটবেলায় একটা টানা 25 বছর গান শেখার একটা সময় পেরিয়েছি। এই শিশুকাল থেকে আমার প্রফেশনাল কেরিয়ার শুরু হওয়ার কিছুদিন অবধি আমি টানা গান শিখেছি। কিন্তু যখন আমি প্রথম দিকে গান শিখতাম, সত্যি কথা বলছি, মানে আমি কোনোদিন ভাবিনি যে আমি বড় গাইয়ে হব। অত ভাবনা চিন্তা, মানে আমার মাথার ওপর কোনো রকম প্রেশারই ছিল না যে আমাকে মানে আমাকে গায়ক হতে হবে, আমায় গান গেয়ে জীবন কাটাতে হবে, এটা ভাবিনি। এই ভাবনাটা আমার বাবার ছিল, আমার বাবার স্বপ্ন ছিল মনের মধ্যে, যার জন্য বাবা আমাকে প্রতিটা স্টেপে আমাকে এমন এমন স্টেপগুলোকে পার করিয়েছেন যেগুলো পরবর্তীকালে মনে হলো যে না, এইবার যে আমি যেখানে গেছি সেইখানে দাঁড়িয়ে আমার আর অন্য কিছু করার জায়গা নেই। যেমন ধরো আমি 19 বছর শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়ের কাছে আমি নজরুল ইসলামের গান শিখেছি। 8 বছর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে আধুনিক বাংলা গান শিখেছি। 6 বছর পণ্ডিত সুকুমার মিত্রের কাছে কাজী সাহেবের গান শিখেছি, গজল শিখেছি। আমি আম, আচার্য জয়ন্ত বসুর কাছে 13 বছর খেয়াল শিখেছি। হ্যাঁ, রজনীকান্ত সেন, ডিএল রায়, অতুল প্রসাদের গান শিখেছি দিলীপ রায়ের কাছে। দিলীপ রায় ছিলেন হচ্ছে রজনীকান্ত সেনের দৌহিত্র, ওনার বাড়িতে গিয়ে গান শিখতাম। এছাড়া বাণীচক্রে অনল চট্টোপাধ্যায়ের কাছে আমি আধুনিক বাংলা গান শিখেছি। অজয়দার কাছে মাঝে মাঝে গিয়ে, সেই অর্থে যদি সামনে বসে রেগুলার শেখার তালিম না থাকলেও আমি যখনই ওনার কাছে গেছি, হাত বাড়িয়েছি, তখনই উনি কিছু না কিছু আমাকে হেল্প করেছেন, মানে মাথায় হাত সবসময় পেয়েছি।
এই করতে করতে বাবার কাছে তো আমার গান শেখা তো আছেই। এই করতে করতে যখন দেখলাম যে আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে ফার্স্ট হলাম, ডোভারল্যান্ডে ফার্স্ট হলাম, গান শুধু গান বলে একটা সিরিয়ালে প্রথম রিয়েলিটি শো 95-96 ওই সালে, ওই সময় ফার্স্ট হলাম ওইটাতে, তখন মনে হলো যে আমার এখন আর ব্যাক করার কোনো জায়গা নেই, গানটাই আমার সব থাকবে। কিন্তু তার আগে অবধি ভাবতাম যে আমার একটা ইনস্টিটিউট হবে, আমি সেখানে শেখাবো, শিখিয়ে হয়তো আমি আমার জীবন নির্বাহ করব। কিন্তু এই গান করতে করতে কখন হুট করে একটা মনের মানুষ পপুলার হয়ে গেল, আর আমাকে পিছিয়ে ফিরে তাকাতে হলো না। গানটাই আমার প্রফেশন হয়ে গেলো। তারপরেই আমার সিনেমার গান, আমার বেসিক গান, প্লেব্যাক, তো এইগুলো হতে শুরু করলো আর কি। কিছু না ভেবেই আমি কিন্তু জীবন কাটিয়েছি। তো এখন সমস্যাটা হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে একটু ওই প্রথমেই গান শেখাটা রিয়েলিটি শো কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যে রিয়েলিটি শোতে মুখ দেখালে আমাকে মানুষ চিনে যাবে, আমি কিছুদিন কিছু অনুষ্ঠান করে কিছু আর্থিক সচ্ছলতা আমি পাবো। কিন্তু এটা নয়, ঠিক নয়। আমি যখন নিজেই জাজমেন্ট করি, তখন ছেলে মেয়েদের ওখানে আমি ফ্লোরেই বলি যে দেখ, তোদের কাছে এটা একটা ওপেনিং, কিন্তু আসল লড়াই হচ্ছে তুই যখন বাইরে যাবি, তখন তোকে ভালো করে শিখতে হবে, যাতে একটা দীর্ঘ যাত্রা তোর মানে সঙ্গীত জীবনের যাত্রা হয়। আমি এইটুকুনি বিশ্বাস করি যে তুমি যদি ভালো করে শেখো, কোনো না কোনো ওয়ে আউট তোমার বেরোবে, ঠিক। তোমায় কেউ আটকে রাখতে পারবে না। তার কারণ আজকে আমি আমাকে দিয়ে বলছি, আমার নিজের জীবন দিয়ে বলছি। তোমরা যদি খেয়াল করে দেখো, আমার কোনো গডফাদার ছিল না, কোনো দিন কোনো গডফাদার ছিল না। আমি আজকে যেটুকুনি যা করতে পেরেছি, এটা আমার আত্মবিশ্বাস। সেটা করেছি আমার বাড়ি থেকে শিক্ষা, হ্যাঁ, আমাকে যারা সুন্দর সুন্দর গান দিয়েছেন। কিন্তু আমাকে কাজ দাও বলে আমি কাউকে কোনোদিন একদিনের জন্য বলিনি যে আমার কাজ দাও। এবং সেই দিন যেদিনকে আসবে, সেদিনকে আমি গানও গাইবো না, এটাও তোমাদের বলে যাচ্ছি। কারণ আমি ওইটা করতে পারি না, কোনোদিন করতে পারিনি, পারবো না। হয়তো সবাই বলে এই কথাটা আমার মতন হয়তো আরো অনেকে বলে গেছে, কিন্তু তোমরা যদি খবর নাও, তোমার তো অনেক চেনাশোনা আছে, দেখবে কোনোদিন একদিনের জন্য একজনকে বলিনি যে আমাকে একটু সুযোগ দেবে। যেটুকুনি হয়েছে আমার জীবনে হয়েছে, আমি বলি যে আমি এইটুকুনি খুশি, যা পেয়েছি ঈশ্বর তো কিছু তো দিয়েছেন। তো সেইটাই আমার ছাত্রছাত্রীদের আমি সেটাই বলি যে তোরা ভালো করে শেখ, এবং আমি সেটাই শেখাবো যেটা আমি জীবনে আজ শিখেছি। তার কারণ শেখানোর মধ্যেও কিছুটা কার্পণ্য থাকে। হ্যাঁ, অনেকে অনেক কিছু শেখান না, কিন্তু আমি সেইগুলোই শেখাই যেগুলো আমি শেখানো হয় না। যেমন ধরো, কিভাবে মাইক্রোফোন ইউজ করতে হয়। হ্যাঁ, আমরা কোনোদিন শিখিনি মাইক্রোফোন কি করে ইউজ করতে হয়। মাইক্রোফোন কি করে ইউজ করতে হয়, স্টুডিওতে গিয়ে গান গাইতে গাইতে শিখেছি। ঠিক আছে, এখন তো সুযোগ আছে। শব্দ কি করে বলতে হয়, হাওয়ার কি করে কি বলবো, ওঠানামাটা করাতে হয় এক্সপ্রেশনের ক্ষেত্রে। এক্সপ্রেশন কি, হাওয়ার চেঞ্জ। তো সেইগুলো আমি দেখাই ওদেরকে, শুধু একটু বলি যে তোরা একটু ভালো করে শেখ, একটু ভালো করে লেসন প্র্যাকটিস কর, রেয়াজ যেটা হচ্ছে মেন, এটা কি না করলে কিন্তু হবে না। হ্যাঁ, তার কারণ যতদিন গলার বয়স থাকে, গলা গরম থাকে, এমনিতেই রেয়াজ ছাড়াও অনেক কিছু হয়। কিন্তু যখন আর আস্তে আস্তে বয়সটা বাড়তে শুরু করে, তখন কিন্তু ক্ষয় শুরু হয়, তখন দরকার রেয়াজ। সেই রেয়াজটা একদম ছাড়লে চলবে না, যতদিন সম্ভব রেয়াজ করবে, এবং টানা অন্তত 12 বছরের শিক্ষা। আমার মনে হয়, আমার বাবা বলতেন যে 25 বছর যদি খাটতে পারিস, বাকি 75 বছর পায়ের ওপর পা তুলে জীবন কাটবে। সেটা এখন মনে করি যে আমি আজকে যে কোনো জায়গায়, আজকে আমি আধুনিক গান ছেড়ে দিলাম, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গিয়ে জীবন কাটাতে পারবো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছেড়ে দিলাম, আমি কাজী সাহেবের গান গিয়ে জীবন কাটাতে পারবো। আমি শ্যামা সঙ্গীত গিয়ে জীবন কাটাতে পারবো, মায়ের গান গিয়ে। তার কারণ হচ্ছে আমি এত রকমের শিখেছিলাম, তো সেই শিক্ষাটার খুব প্রয়োজন। আচ্ছা দাদা, আমাদের কথার মধ্যে মাঝে মধ্যেই নবীন প্রজন্মের কথা উঠে আসছে। তো তোমার গাওয়া আমার প্রিয় গানের লাইন তুলে বলতে পারি যে, ভালোবেসে আশ মেটেনি, আকাশ রেখেছি বুকের তলে। তো তোমার বুকের তলে যে আকাশটুকু রয়েছে, তার কথা একটুখানি বলো। সে তো অনেক বড় আকাশ খুঁজে নিয়েছে নাকি? না, এখনো অনেক বড় আকাশ খুঁজতে পারিনি। আকাশ খোঁজার অপেক্ষায় রয়েছে। আচ্ছা। এবং ও এই মুহূর্তে মুম্বাইয়ে আছে। মুম্বাইয়ে ও একটা নিজের জীবন তৈরি করার চেষ্টা করছে। তো আমার বাড়ির সকলের খুব সাপোর্ট আছে। সবসময় চাই যে আমার যেটা হয়নি সেটা আকাশের হোক।
তো আকাশ ছুঁক, তার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরাও, ও নিজেও চেষ্টা চালাচ্ছে, ওর গান ওখানকার যারা মিউজিক ডিরেক্টর তাদের ভালো লাগছে, শোনাচ্ছে। বাহ। এখন দেখা যাক ভবিষ্যৎ কি বলে। এখন একটা নতুন ট্রেন্ড মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, রবীন্দ্রসঙ্গীতকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটা তুমি কিভাবে দেখো? সঙ্গীত আয়োজনের ক্ষেত্রে আমি যদি বলি, সঙ্গীত আয়োজনের ক্ষেত্রে একটু পরিবর্তন হওয়ার কিন্তু প্রয়োজন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ক্ষেত্রে বা যে কোনো গানের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে, দেখো, তুমি একটা এমন যুগে বাস করছো যেখানে ওয়ার্ল্ড মিউজিক তোমার হাতের মুঠোয়। আমরা যখন ছোট ছিলাম, আমরা পাশ্চাত্য সুর বা পাশ্চাত্য গায়ক গায়িকাদের কেউ চিনতাম না, তাদের গান আমাদের কাছে খুব কম আসতো, ওই ওয়েলিংটনে গিয়ে রেকর্ড কিনে কখনো কখনো শোনা হতো। কিন্তু এখন তুমি যেই ইউটিউবে চলে আসছো, তখন সারা পৃথিবীর সঙ্গীত তোমার কাছে আসছে, তার প্রভাব তো গানের মধ্যে পড়বেই। যার ফলে তুমি খেয়াল করে দেখবে যে যদি এখনকার গানের মধ্যে তুমি ঢোকো, তুমি সেখানে কিন্তু দেখবে যে আমাদের গানের যেটা মূল ভাব ছিল আগে, শাস্ত্রীয় সঙ্গীত অথবা মাটির গান, এই ভেঙেই তো গান তৈরি হতো আমাদের ছোটবেলায়, যাদের গান শুনে বড় হয়েছে। কিন্তু এখনকার বেশিরভাগ গানই কিন্তু ওয়েস্টার্ন কম্পোজিশন হয়। আধুনিক গানের, বাংলা গানে পাশ্চাত্য সুরের প্রভাব এটা কিন্তু হয়েছে। তার কারণ হচ্ছে কানের মধ্যে তো মানুষ এইটাই শুনছে, যার ফলে তুমি যদি সেইখানে দাঁড়িয়ে এখন সমস্ত গানে তবলা আর শ্রীখোল বাজাও, তাহলে কিন্তু মানুষ শুনবেন না, সেটাকে রিজেক্ট করবেন। যার জন্য কিন্তু এখন সঙ্গীত আয়োজনটাও বদলাচ্ছে। সেটা কিন্তু খারাপ না, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আজকে আমি যদি এটা গাই, যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে, তবে এই যে গানের লিরিক্স বা এই যে সুর, এই কথা সুরের সঙ্গে কি কি ইনস্ট্রুমেন্ট বাজবে, সেই যে ইনস্ট্রুমেন্ট বাজানোর ব্যবহার হবে, সেটা কি ব্যবহার হবে, সেটা কিন্তু যিনি সঙ্গীত আয়োজন করছেন তাকে বুঝতে হবে। তার মানে কি, যিনি সঙ্গীত আয়োজন করছেন তাকেও কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথার মানে বুঝতে হবে, তবে তিনি সেই গানটা সঙ্গীত আয়োজন করবেন। তার মানে এই না আমি সঙ্গীত আয়োজন করতে পারি বলে তার সঙ্গে আমি একটা অক্টোপ্যাড বাজিয়ে দিলাম, তা নয়। কিন্তু যে গানের যেটা ডিমান্ড করে সেটা করাই যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ধরো এই গানটা যদি আমরা অক্টোপ্যাড বাজাই, তাতে কিন্তু অসুবিধা নেই। আধে কভুনে নয়ন চুমে দারারারারা, শ্রান্ত ভানে চুপির মানে পরশে মৃদুবায়, আধে কভুনে, এটা করা যেতে পারে, এই গানটার সঙ্গে কিন্তু যায়। কিন্তু সেটাই বুঝতে হবে যে আমি যে গানটা গাইছি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা গাইছি, সেই গানটার সঙ্গে এই সঙ্গীত আয়োজন বা এই ইনস্ট্রুমেন্টের ব্যবহারটা যায় কিনা। যদি যায়, ইটস ওকে। কিন্তু গান যে গাওয়াটা হবে সেটা অবশ্যই বাঙালিয়ানা থাকবে। সেখানে ওই একটা আর্টিফিশিয়াল, তুমি যেটা বললে যে বাংলা বলাটাই খুব, মানে এটা খুব দুঃখের যে আমি বাঙালি হয়ে বাংলা জানি না, বাঙালি হয়ে আমাকে ইংলিশে লিখতে হবে, বাংলা বলতে আমার কষ্ট হয়, মানে আমি যে বাংলা বলতে পারছি না আমার খুব গর্বের, এরকম একটা ভাব। এই যে বাংলা বলতে আমার খুব কষ্ট হয়, আমি বাংলা বলতে পারি না, এটা আমার কাছে খুব গর্বের বিষয়। এটা কিন্তু ঠিক নয়। তার কারণ আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আমরা বাঙালি, অবশ্যই আমরা বাঙালি, আমাদের বাংলা কথা। এবং আমি জানি এটারও কিন্তু কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। হ্যাঁ, তার কারণ এখন তুমি যে স্কুলে পড়াচ্ছ ছেলে মেয়েকে, সেখানে সমস্ত প্রভিন্সের ছেলেমেয়েরা এসে পড়ছে, হ্যাঁ, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এসে পড়ছে। তো সেখানে হিন্দি কথাও তাদের বলতে হয়, সেটা আবার ভালো দিকও কিন্তু আছে। এখনকার ছেলেমেয়েরা হিন্দিটা আমাদের থেকে অনেক ভালো বলে, অবশ্যই, বা ইংলিশটাও আমাদের থেকে অনেক ভালো বলে। কিন্তু তার মানে এই নয় যে আমি বাংলাটা ভালো করে বলবো না। এটা কিন্তু পরিবার থেকে তৈরি হয়, পরিবার থেকে শেখাও যে তুমি বাংলা কবিতা পড়বে, তুমি বাংলা গান শুনবে, তুমি বাংলা যে কোনো বাংলা উপন্যাস পড়বে। এটা কিন্তু খুব প্রয়োজন পরিবার থেকে শেখানো, এটা বাইরে থেকে কিন্তু আসবে না। তার কারণ সে যখন বাড়ির বাইরে যাচ্ছে তখন কিন্তু গিয়ে মিশছে হচ্ছে নানান রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গে। এইটা যদি আমরা বাড়ি থেকে দেখাতে পারি, বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাটাকে আমরা আরো বেশি গুরুত্ব দিতে পারবো।
হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ যে ভাষায় লিখেছেন তাকে তার ভাষায় পড়তে পারা এটা তো একটা আশীর্বাদ। নিশ্চয়ই। মানে এই রস তো শুধু রবীন্দ্রনাথ কেন, অন্য- রবীন্দ্রনাথের পরবর্তীকালে আমরা সলিল পরবর্তীকালে। চৌধুরী কেন শুনবো না? একদম আমরা সলিল চৌধুরীর কবিতা কেন পড়বো না? আমরা জয় গোস্বামী কেন পড়বো না? ঠিক। বাংলা গানও যেমন পড়বো, বাংলা কবিতাও পড়বো, পড়বো, বাংলা সেগুলো- সাহিত্য পড়বো। বাংলা সাহিত্য পড়বো, সেগুলো বাংলাতেই পড়বো। কিন্তু মুশকিলটা যে এখানেও সমস্যা, এখন তো বই মানুষ পড়ে না। এখন তো আমাদের কাছে এইটার থেকে বড় আর কিছু নেই। পৃথিবীর সবকিছু এখানে ঢুকে গেছে, সিনেমা, গান, বই, এভরিথিং। তুমি দেখো তো একটা মানুষের সঙ্গে তো কথাই বলে না এখন। হুম, আমরা সবসময় ফোনের দিকে তাকিয়ে আছি আর রিলস করে যাচ্ছে, রিলস দেখে যাচ্ছে। এইটা পাশাপাশি এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়েছে। আমি যখন প্রথম দিকে বিদেশ অনুষ্ঠান করতে যেতাম তখন কিন্তু মানে একরকম দেখেছি, এখন যখন যাচ্ছি তখন কিন্তু দেখলাম সারা পৃথিবী অ্যাডিক্টেড। যেখানেই যাচ্ছি, বাসের মধ্যে, সেখানেও তাই। তো সবাই হেডফোন নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। রাস্তায় বেরিয়ে রাস্তার যে সৌন্দর্য সেটাও তো মানুষ দেখতে ভুলে যাচ্ছে। যদি আমরা নিচের দিকে তাকিয়ে থাকি, আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন নতুন জায়গা দিয়ে যাচ্ছি, হুম। সেটাই তো আমার দেখা হচ্ছে। ঠিক। আগে বাসে ট্রামে কত আলাপ হতো, এখন যে যার সিট পেয়ে গেল, মোবাইলের দিকে চেয়ে আছে। আমরা আগে কি জানতাম যে পড়াশোনা করে একটা জায়গা অবধি মানুষ পৌঁছতে পারে, হুম। কিন্তু গানটা সবাই গাইতে পারে না, কারণ সুরটা ঈশ্বর দেন, সুরটা নিয়ে জন্মালে তারপর চর্চা করে করে সেটাকে নিয়ে একটা জায়গায় পৌঁছানো যায়। এখন এমন কিছু অ্যাপ তৈরি হয়েছে এবং মানুষকে বোঝানো হচ্ছে যে গান গাওয়াটা কোনো ব্যাপার না, তোমার যা কিছু খামতি আছে, এবং এটার একটা মারাত্মকভাবে প্রচলন হচ্ছে। আরো বিশেষ করে করোনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপের সাহায্যে এত গায়ক গায়িকা এবং সোশ্যাল মিডিয়ায় একটা মারাত্মক দাপটই বলবো, অত্যাচারই বলবো, যাই হোক, তো এইটা তো কোথাও শেখার ক্ষেত্রে বা বিশুদ্ধ সঙ্গীত চর্চার ক্ষেত্রে তো অনেকটাই নিশ্চয়ই ক্ষতি করছে। অনেক কিছু সমস্যা তৈরি হয়েছে। আজকে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় যাও, দেখবে প্রত্যেকেই নিজের ছবি তুলে পোস্ট করছে। কেন পোস্ট করছে? আমাদের প্রত্যেকের মধ্যেই একটা হিরোইজম আর মানে আমি খুব পপুলার, এটা দেখানোর একটা প্রবণতা চলে এসেছে যে আমি খুব পপুলার একজন। সে সেলফ মেড পপুলার, তার সঙ্গে ক্যামেরাম্যান ঘুরছে, সে হাঁটছে তারও ভিডিও হচ্ছে, সে সিঁড়ি দিয়ে উঠছে তারও ভিডিও হচ্ছে, সবই এইভাবেই চলছে। হ্যাঁ, কিন্তু এই যে অ্যাপের কথা বললে, যারা অ্যাপ থেকে গান করে দিচ্ছে তারা কি আলটিমেটলি দীর্ঘদিন থেকে যাচ্ছে? তা নয়, কিন্তু সাময়িক সেটা। কিন্তু থাকছে তারাই যারা দীর্ঘদিন ধরে সঙ্গীতের সঙ্গে চর্চা করে এসছে, তারাই কিন্তু রয়েছে। এবং যাদের মধ্যে সত্যি কোনো এলিমেন্টস রয়েছে, গুণ রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে, তারাই কিন্তু থাকছে থাকবে। আর থাকবেও। এটা কিন্তু অসত্য নয়। যতদিন পৃথিবী থাকবে এটা কিন্তু সবসময় মনে রাখবে যে তোমার খাটনি, তোমার ডেডিকেশন, তুমি যদি একটা জিনিসের প্রতি তোমার ভক্তি থাকে, তুমি ঠিক টিকে যাবে। আর তার সঙ্গে তোমার ট্যালেন্ট, এই সব মিলে কিন্তু তুমি ঠিক থেকে যাবে। আর যারা এরকমভাবে নিজে স্টার হওয়ার চেষ্টা করছে, ট্র্যাকে গান গেয়ে, দেখি মাঝে মাঝে আমি, কিছু তো চোখে পড়েই, সেগুলো বেশি দিনের জন্য নয় আর কি। দাদা, মনের মানুষের কথা উঠলো, তো এক লাইন দু লাইন আমার শ্রোতা বন্ধুদের জন্য, তারা অপেক্ষা করে রয়েছে। মনের মানুষটা খুব সুন্দর একটা ভাবনা চিন্তা করে গানটাকে আমরা করেছিলাম। যদিও এই গানটার পুরো কৃতিত্বটাই, মানে অ্যারেঞ্জমেন্টের কৃতিত্বটা পুরোটাই ইন্দ্রদীপের। তার কারণ ও যখন এই গানটা তৈরি করে এবং আমার সেই অ্যালবামটায় বাকি গানগুলো খুব মিউজিক্যালি খুব রিচড ছিল, এই গানটার ক্ষেত্রে ইন্দ্রদীপ বলল, মনোময় এই গানটা আমরা লাইভ গাইবো, লাইভ করবো। তো লাইভ কিরকম হলো না, একটা হারমোনিয়াম, মেন হারমোনিয়ামটা শ্রীকান্ত বাজালো, হুম। আর একটা হারমোনিয়ামের সাপোর্ট আমি বাজালাম, তবলায় জয়নন্দী, গিটার বেস গিটার লালটু বাজিয়েছিল, জয় সরকারও বাজিয়েছিলেন। তো লাইভ গিয়েছিলাম এবং একবারে গানটা টেক হয়ে গেছিল। মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মা,
কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, দূরে সারাক্ষণ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। এই দিনটাকে একটা গান দিয়ে প্রকাশ করতে আপনাকে বলা হয়, কোন গানটা আপনি বেছে নেবেন? না বলা যত কথা, না বলা যত কথা, আগুনের মতো ঘিরেছে আমায়, সীমাহীন স্তব্ধতা, দু চোখের জল ছুঁয়েছে অতল, শ্রাবণের হাহাকারে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমার ভাবে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। তোমরা যেরকম অনুরোধের আসর শুনতে, আমাদের অনুরোধের আসরের সেই গানটা একটু, বৃষ্টি নিয়ে গানটা। বৃষ্টি বৃষ্টি যখনই এই গানটা রেকর্ড করি, প্রথম আমার গানটা রেকর্ড হয়েছিল 2000 সালে, মানে 26 বছর আগে। আমি অজয়দাকে বলেছিলাম যে এরকম খুব ভয় মিশিয়ে আর কি, দাদা একটা কথা বলবো, বল। আমার একটা অ্যালবাম বেরোবে, আপনি কি 2টো গান করবেন, আমার জন্য শুরু করে দেবেন? দাদা বললেন যে ঠিক এরকমভাবে ভালো কথা দিস, তাই ভালো কথা খোঁজা শুরু হলো। শুভ দাশগুপ্ত লিখেছিলেন কবি। বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি, বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি, ঝাপসা দুপুর ঝাপসা বিকেল, সব কাজ ভুলে সারাদিন শুধু বৃষ্টি, বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি। বৃষ্টিতে ভিজে অপরাজিতার অসহায় কুঁড়ি কাঁপছে, বৃষ্টিতে ভিজে অপরাজিতার অসহায় কুঁড়ি কাঁপছে, বৃষ্টিতে ভিজে ঝোড়ো পাখি আজ
অবেলায় শুধু ডাকছে, বৃষ্টিতে ভেজা হাওয়ায় এখনো ফুলেদের স্মৃতি ভাসছে, ঝাপসাবিকে সব কাজ ভুলে সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি। এতদিনের জীবনে সব থেকে বড় প্রাপ্তি কি মনে হয়? মানুষের ভালোবাসা। কোনো আক্ষেপ কি থেকে গেছে? আক্ষেপ দেখো, আমরা মানুষ তো, মানুষের জীবনে চাওয়া পাওয়াটা অনেক বেশি থাকে সবসময়, কিন্তু এখন প্রথম দিকে না মনে হতো যে অনেক কিছুই জীবনে আর একটু হয়তো আমাকে সিনেমায় আর একটু বেশি আমাকে প্লেব্যাক ব্যবহার করা যেত, যেহেতু আমি যা যা সিনেমায় গেয়েছি সবকটা গানই কিন্তু মানুষের কাছে পৌঁছেছে এবং তারা আমার কাছে শুনতেও চান। হ্যাঁ, আর একটু বেশি ব্যবহার করা যেত, কিন্তু ওই যে বললাম যে আমি খুব কাজের জন্য কখনো ঝাঁপাইনি, তো সেজন্য হয়তো আমার কম হয়েছে। সেজন্য এখন আমি নিজেকে এইটুকুনি বোঝাই বা বলি যে আমি তো অতটা ডেসপারেট হইনি কাজের জন্য, তাই আমার অত কাজ হয়নি। আক্ষেপ এখন আর নেই। যেটা ভালো লাগার, এবং এখন বারবারই বলি যে আমি সম্মানিত যে আজকে ৩০ বছর পরেও মানুষ গান গাওয়ার জন্য আমাকে ডাকেন, এবং আমি চেষ্টা করে যাই আমার নিজের গলাকে ঠিক রাখার, আমি চেষ্টা করে যাই আমার বিহেভিয়ার, আমার বাড়ির কাছ থেকে যা যা শিখেছি বা পরিবার থেকে সেইগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। তো এইগুলোতে মানে এইগুলো নিয়েই আমি অনেক খুশি আছি, আর কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ মনোময়দা আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য আজকের এই পয়লা বৈশাখের সকালে। এবং গান তো তোমার সবসময় শুনি আমাদের অনুরোধের আসরে, তোমার গানের রিকোয়েস্ট ভীষণভাবেই হতে থাকে Thank you. প্রায় প্রতিদিনই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে তোমার মনের অনেক কথা আমরা জানতে পারলাম, তার জন্য সেই সময়টা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা আবারও তোমাকে, তোমার পরিবারের জন্য জানাই। খুব ভালো থেকো। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাঁ, তোমাদের কাছে আমি একটা কথাই বলবো যে তোমরা যেভাবে বাংলা গানকে বাজাও এই FM এর মাধ্যমে, সেটা খুব সাধুবাদ জানানোর মতন। আমি চাই এইভাবেই তোমরাও কিন্তু বাংলা গানের সেবা করছো, শুধু বাংলা গান কেন, বাংলা কবিতা বা সব কিছুই, এই সেবাটা তোমরাও করে যাবে। তাতে আমরাও খুশি হব, যারা শ্রোতা থাকবেন তারাও খুশি হবে। আর তোমাদের শুভেচ্ছা যেন আমার সঙ্গে থাকে, যাতে আমি এইভাবেই নিজের গান, নিজের কাজ করে এগিয়ে যেতে পারি।